তো কাঁপা কাঁপা হাতে দরজা লক খুলে দিল। দরজা খুলতেই কবির মির্জা গটগট করে রুমের ভেতরে প্রবেশ করলেন। চোখের পলকের মধ্যে দিশার গালে ঠাটি একটা চড় মারলেন। দিশা হতবাক হয়ে গেল। গালে হাত দিয়ে ছলছল দৃষ্টিতে বাবার দিকে তাকালো। জীবনের প্রথম ওর বাবা ওর গায়ে হাত তুলেছে। দিশা ওর বাবাকে কিছু একটা বলতে চাইলো, কিন্তু তার আগেই উনি রাগে গিজগিজ করতে করতে বলে উঠলেন, দরজা খুলতে এতক্ষণ লাগে? প্রত্যুত্তরে দিশা কিছু বলতে পারল না। হতবিহ্বল হয়ে কবির মির্জার মুখের দিকে তাকিয়ে রইল। উনি সেসবে তোয়াক্কা করলেন না। দিশাকে উপেক্ষা করে গটগট করে হেঁটে মেঘের সামনে গিয়ে ওর হাত চেপে ধরলেন। মেঘ অবাক হয়ে কবির মির্জার দিকে তাকালো। উনি মেঘের হাত ধরে টেনে ওকে রুম থেকে বের করে নিতে নিতে যেতে যেতে বললেন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি তোকে। তুই এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবি না, এক্ষুনি চলে যাবি এখান থেকে। জীবনে আর কখনোই বাড়িতে পা রাখা দুঃসাহসে রাখবি না। কথাটা বলতে বলতে কবির মির্জা মেঘকে টেনে মেন দরজার কাছে নিয়ে আসলেন। এর মধ্যে একজন বয়স্ক মহিলা লাঠিতে বর দিয়ে এসে কবির মির্জার সামনে ওনার পথ আটকে দাঁড়ালেন। বাড়ি শক্ত কণ্ঠে বললেন, খবরদার কবির, এই কাজ ভুলেও করবি না। আমার নাতনিকে এখান থেকে বের করে দিলে আমিও কিন্তু এখান থেকে বের হয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। কবির মির্জা গর্জে উঠলেন, বললেন, তোমার যা ইচ্ছা তুমি করো, তাই বলে এটা ভেবো না তোমার এসব ড্রামার জন্য আমি এভাবে আমার ছেলের জীবনটা তোমাকে নষ্ট করতে দেব। এমনিতে তোমার মেয়ের নষ্টামির জন্যে আমার আর আমার পুরো পরিবার অনেকটা সাফার করেছি। নিজেদের মান সম্মান বাঁচাতে, লোকদের তিরস্কার থেকে বাঁচতে নিজেদের ঘরবাড়ি সব বিক্রি করে দেশ ছেড়ে সিডনিতে পালিয়ে এসেছি শুধুমাত্র একটু শান্তিতে থাকবো বলে। আর তুমি কি করছো? তোমার এই জারজ নাতনিকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিতে চাইছো? কবির মির্জা কথাটা বলে শেষ করতে না করতেই বয়স্ক মহিলাটি ঠাস করে ওনাকে একটা চড় মারলেন। জারোর শব্দটা কানে এসে পৌঁছাতে মেঘের সারা শরীরে ঘৃণায় ঘিন ঘিন করে উঠল। এ নিয়ে আজকে সারাদিন ওর মামা ওকে কতবার এই শব্দটি তুলে গালি দিয়েছেন তার হিসাব নেই। যতবার মেঘ এই শব্দটি শুনেছে ততবারই ওর মনে হয়েছে ও দম আটকে এখনই মারা যাবে। মেঘের নানুমণি চোখে মুখে একরাশ ক্ষোভ নিয়ে ছেলের দিকে তাকালেন। তর্জনী আঙ্গুল উঠিয়ে শাসানোর ভঙ্গিতে বললেন, খবরদার, আমার মেয়ে এবং নাতনির সম্পর্কে আর একটা বাজে কথাও বললে আমি তোর মুখ ভেঙে দেব। বয়স হয়েছে বলে এটা ভাবিস না যে আমি দুর্বল হয়ে গেছি। তোর মতো ছেলেকে ঠিক করতে এখনো আমার হাতের এই লাঠিটাই যথেষ্ট। মেঘের নানুমণির কথায় এখানে উপস্থিত সবাই অবাক। এর আগে কখনো ওনাকে কেউ এতটা রেগে যেতে দেখেনি। উনি আবারও আগের মতো কণ্ঠে ক্ষোভ নিয়ে বললেন, তাছাড়া অর্ক যখন এই বিয়েতে রাজি তখন তোর এত সমস্যা হচ্ছে কোথায়? যে বিয়ে করবে তারই যখন মেঘের পরিচয় নিয়ে কোনো আপত্তি নেই, তখন তুই বা বাধা হয়ে দাঁড়াচ্ছিস কেন? আমার এই বিয়েতে আপত্তি আছে দিদুন। আমার আপত্তি আছে বলেই বাবা এই বিয়েতে বাধা দিচ্ছে। কথাটা বলতে বলতে অর্ক নিজের রুম থেকে বের হয়ে এগিয়ে এসে ওর বাবার পাশে দাঁড়ালো। দিশা, মেঘ, দিশার মা সবাই অবাক হয়ে অর্কের দিকে তাকালো। অর্কের এই বিয়েতে আপত্তি আছে? কই, এ কথা তো এর আগে ও কখনো বলেনি। দিশার মা এগিয়ে এসে অর্কের সামনে দাঁড়ালো। ওর হাতের বাহু চেপে ধরে ওকে নিজের দিকে ঘোরালেন। অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার এই বিয়েতে আপত্তি আছে? তাহলে এই কথা আগে বললে না কেন? কালকে যখন মেঘকে রিং পরাচ্ছিলে তখন কেন জানালে না এই বিয়েতে তুমি রাজি নও? অর্ক ওর বাহু থেকে ওর মায়ের হাতটা ছাড়িয়ে নিল। বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, জানি কি হতো, তুমি আর দিদুন আমার কথা মেনে নিতে। কি ভেবেছ আমি জানি না? বাবা বাড়িতে ছিল না বলে সেই সুযোগটা কাজে লাগিয়ে তোমরা দুজন আমার গলায় মেঘকে ঝোলাতে চেয়েছিলে। তোমরা কি ভাবলে আমি তোমাদের এই ফাঁদে পা দিব? বাবার পরিচয় নেই এরকম একটা মেয়েকে লাফাতে লাফাতে বিয়ে করে নেব? নেবার। কালকে আমি মেঘকে চুপচাপ এই জন্য রিং পরিয়েছিলাম, যাতে বাবার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারি। আমি ভালো করেই জানতাম আমি তোমাদের বিরোধিতা করলে তোমরা কালকেই চেপে ধরে আমাকে মেঘের সাথে বিয়ে করে দিতে। কিন্তু সেটা আমি কি করে হতে দিতাম বলো? অর্কের কথা শুনে কবির মির্জা ছাড়া সবাই বড়সড় একটা শক খেলো। মেঘ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অর্কের মা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। এই ছিল অর্কের মনে। অথচ কালকে কত সুন্দর করে ছেলেটা হাসি মুখে সবটা মেনে নিয়েছিল। ওনারা সবাই ভেবেছিল এই বিয়েটা নিয়ে অর্কও বেশ খুশি আছে, কিন্তু অর্ক নাটক করে সবাই কীভাবে ঠকালো। অর্ক ওর হাতের অনামিকা আঙ্গুলে থাকা রিংটা খুলতে খুলতে মেঘের দিকে এগিয়ে গেল। মুখ বাগিয়ে হেসে বলল,
দেখো, পিতৃ পরিচয় নেই তাতে কি হয়েছে? তোমাকে কাজিন হিসাবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, বাট ওয়াইফ হিসাবে তুমি আমার পাশে বড্ড বেমানান। আই নো ইউ আর সুইট, বিউটিফুল, কিন্তু আমার ওয়াইফ হওয়ার জন্য এসব যথেষ্ট নয়। একটা ভালো ফ্যামিলি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডও থাকা জরুরি। মেঘ তাকিয়ে আছে অর্কের দিকে। ও ভালো করেই বুঝতে পারছে অর্ক ওকে ঠান্ডা মাথা অপমান করছে। অর্ক মেঘের অনামিকা আঙ্গুল থেকে রিংটা খোলার জন্য হাত বাড়াতেই মেঘ নিজের হাতটা সরিয়ে নিল। অর্ক ভ্রুকুসকে মেঘের দিকে তাকালো, বলল, কি হলো, হাতটা সরিয়ে নিলে কেন? এখনও আমার ওয়াইফ হওয়ার ইচ্ছে আছে, নাকি রিংটা দিতে চাইছো না? মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্কের দিকে, চোয়াল শক্ত করে বলল, আপনাকে আমার হাতটা ধরতে দিতে চাইছি না। কথাটা বলে মেঘ নিজের রিংটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু রিংটা অনেকটাই টাইট থাকায় ওটা মেঘের আঙ্গুলে আটকে গেছে। মেঘ চেষ্টা করেও ওটা আঙ্গুল থেকে খুলতে পারছে না। মেঘের এমন টানাটানি দেখে অর্ক আবারও মুখ বাঁকিয়ে হাসলো। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, থাক, আর ড্রামা করার প্রয়োজন নেই। রিংটা দিতে না চাইলে সমস্যা নেই, ওটা লেন্স হিসাবে তুমি তোমার কাছে রেখেই দাও। ওটা তোমাকে সবসময় তোমার লিমিটটা মনে করিয়ে দেবে। মেঘ আর কিছু বলল না। রাগে গজগজ করতে করতে আবারও রিংটাকে খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ হলো। এতে মেঘের রাগের মাত্রাটা আরও বেড়ে গেল। কবির মির্জা মেঘের উদ্দেশ্যে ধমকেশ্বরে বললেন, আরে ফালতু নাটক করবে না, ভালো ভালো বের হয়ে যায় এখান থেকে, না হলে তোকে ধাক্কা দিয়ে বের করতে আমার বেশি সময় লাগবে না। মেঘ ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো ওর মামার দিকে। রাগে দুঃখে অনামিকা আঙুলটাকে মুখের মধ্যে ঢুকিয়ে রিংটা উপর জোরে কামড় বসিয়ে দিল। রিংয়ের সাথে ওর আঙুলে দাঁত বসে সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে লাগলো, কিন্তু সেদিকে মেঘ বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলো না। নিজের সর্বশক্তি দিয়ে রিংটাকে জোরে টান দিল। এভাবে দাঁত দিয়ে টান দেওয়ায় রিংটা আঙুল থেকে বেরিয়ে আসলো ঠিকই, কিন্তু দাঁত বসে মেঘের আঙুলটা একদম ছিলে গেল। সেখান থেকে কলকল করে রক্ত বের হয়ে ওর পুরা হাতে রক্তে একেবারে মাখামাখি হয়ে গেল। মেঘ রিংটা হাতে নিয়ে অর্কের মুখের উপর ছুঁড়ে মারল। শক্ত কণ্ঠে বলল, আমার না কখনো আপনার ওয়াইফ হওয়ার ইচ্ছে ছিল, আর না আপনার কোনো জিনিস নিজের কাছে রাখার ইচ্ছে আছে। আমি তো ব্যাস মামুনি আর নানুমণির কথা রাখতে এই বিয়েতে রাজি হয়েছিলাম। না হলে যেই ছেলে আমার মৃত মাকে সম্মান করতে জানে না তাকে রিং পরাতে দেয়া দূরে থাক, আমার আশেপাশেও তাকে কখনো আসতে দিতাম না। কথাটা বলে মেঘ গটগট করে হেঁটে মেন দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। অর্ক ঠায় নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। এত বছরে মেঘকে এতবার দেখেছে, বাট আজকের মতো এতটা অ্যাগ্রেসিভ হতে কখনো দেখেনি। মেঘ করিডোর দিয়ে হেঁটে কিছুটা দূরে আসতে কবির মির্জা পেছন থেকে ডেকে উঠলেন, বললেন, এই দাঁড়া। মেঘ দাঁড়িয়ে গেল। পিছন ঘুরে তাকাতে কবির মির্জা আবারও বাসার ভেতরে চলে গেলেন। মেঘ মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রইল। ওর হাতের আঙুল থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত ফ্লোরে পড়তে লাগলো। কিছুক্ষণ পর কবির মির্জা মেঘের লাগেজটা নিয়ে বাসা থেকে বের হলেন। হেঁটে এসে মেঘের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে লাগেজটা ওর দিকে ছুঁড়ে মারলেন। আকস্মিক ঘটনায় মেঘ কিছু বুঝে ওঠার আগেই লাগেজটা এসে ওর দু পায়ের উপরে পড়ল। মেঘ ব্যথায় আর্তনাদ করে ধপ করে ফ্লোরের উপরে বসে পড়ল। কবির মির্জা সেসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে তর্জনী আঙ্গুল উঠিয়ে শাসিয়ে বললেন, এই নে তোর জিনিসপত্র, ভবিষ্যতে কখনোই বাড়ির ত্রিসীমানায় আসবি না, আর আমার বাড়ির কোনো মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না, বিশেষ করে দিশার সাথে। ওর থেকে তুই যত নিজেকে দূরে রাখবি ততই তোর জন্য ভালো, আর না হলে তোর কপালে এর থেকেও খারাপ কিছু লেখা আছে। কথাটা বলে উনি মেঘের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা লোক দিয়ে গটগট করে হেঁটে বাসার ভেতরে ঢুকে দরজা দিয়ে দিলেন। মেঘ ওনার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফুবিয়ে কেঁদে উঠল। এতক্ষণের অপমান, ফায়ে ব্যথা সব মিলেমিশে একাকার হয়ে ও চোখ থেকে অশ্রুর ধারা নামতে লাগলো। ব্যস্ত রাস্তা, খালি পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে মেঘ। ওর এক হাতে লাগেজ, অন্য হাত দিয়ে রক্তের ফোঁটা বেয়ে রাস্তায় পড়ছে। মাথার খোলা চুলগুলো এলোমেলো, দু পায়ের বুড়ো আঙ্গুলের নখ ফেটে গেছে। অতিরিক্ত জোরে লাগেজটা পড়ায় বাকি আঙ্গুলগুলো ফুলে লাল হয়ে গেছে। পা দুটো ব্যথায় টনটন করছে। মেঘ ঠিকমতো হাঁটতেও পারছে না। এক পা করে সামনে পা রাখছে আর মনে হচ্ছে ওর কলিজা ধরে কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলছে। তবে শরীরের ব্যথা থেকেও এখন মনের ভিতরে থাকা ক্ষত হাজার গুণ বেশি। আজকের মতো অপমান, বাজে কথাগুলো হজম করতে পারছে না মেঘ। মেঘ জানতো ওর মামা ওকে বেশি একটা পছন্দ করে না, কিন্তু তাই বলে উনি যে মেঘের প্রতি ওনার মনে